প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমরা আমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব এবং ধারাবাহিকভাবে এই আলোচনা আমাদের চলবে প্রত্যেকটা অধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম। আমরা আমাদের যে ধারাবাহিক আলোচনা করব সেই আলোচনাগুলোতে তোমরা রেসপন্স করবে, বিভিন্ন ধরনের প্রশ্ন কমেন্টের মাধ্যমে করবে, সেগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা যে গতি অর্থাৎ মোশন যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, এই অধ্যায়ে আলোচ্য বিষয় অর্থাৎ আজকের আলোচনার যে আলোচ্য বিষয়গুলো রয়েছে এগুলো আমি বোর্ডের ডান পাশে লিখে রেখেছি, তোমরা সবাই লক্ষ্য করো। অর্থাৎ এই বিষয়গুলোই আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে প্রসঙ্গ বস্তু, তারপরে রয়েছে প্রসঙ্গ কাঠামো, অবস্থান, স্থিতি, গতি, বিভিন্ন প্রকার গতি। অর্থাৎ এই বিভিন্ন প্রকার গতির মধ্যে এই অধ্যায়ে আমাদের 5 প্রকার গতি নিয়ে আলোচনা করা হয়েছে: সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি। এরপরে আমরা আলোচনা করব দ্রুত সরণ নিয়ে, তারপরে হচ্ছে দ্রুতীয় বেগ, এবং সর্বশেষ আজকের যে আমাদের আলোচনা হবে ত্বরণ ও মন্দন নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের আমরা নামটি দেখতে পাচ্ছি যে গতি, অর্থাৎ গতি কোনো গতিকে যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই তাহলে প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে প্রসঙ্গ। আমাদের জানতে হবে প্রসঙ্গ বস্তু। প্রসঙ্গ বস্তু, প্রসঙ্গ বস্তু এটার ইংরেজি হচ্ছে রেফারেন্স অবজেক্ট। রেফারেন্স অবজেক্ট, এই রেফারেন্স অবজেক্ট অর্থাৎ কোনো বস্তু স্থিতিশীল না গতিশীল তা যে বস্তুর সাপেক্ষে নির্ধারণ করা হয়। আমাদের চারপাশে কোনো একটা বস্তু স্থিতিশীল অর্থাৎ স্থির আছে না গতিশীল আছে, এটা যে বস্তুর সাপেক্ষে নির্ধারণ করা হয় সেটাই হচ্ছে, সেই বস্তুটাকে আমরা বলছি হচ্ছে প্রসঙ্গ বস্তু বা রেফারেন্স অবজেক্ট। অর্থাৎ আমাদের চারপাশে কোনো একটা বস্তু আর স্থিতি কিংবা গতি যদি আমরা জানতে চাই তাহলে আমাদের প্রথমে ফার্স্ট জানতে হবে এই প্রসঙ্গ বস্তু সম্পর্কে জানতে হবে। তো কোনো বস্তু স্থিতিশীল না গতিশীল সেটি যে বস্তুর সাপেক্ষে নির্ধারণ করা হয় তাকে আমরা বলছি, সেই বস্তুটিকে বলছি আমরা হচ্ছে প্রসঙ্গ বস্তু। প্রিয় শিক্ষার্থীরা, প্রসঙ্গ বস্তুর পরে যে বিষয়টা আমরা জানবো সেটি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তোমরা সবাই লক্ষ্য করো, প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম, তাহলে প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম কি? অর্থাৎ আমরা যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোন স্থানে কোনো বিন্দু বা বস্তুকে সুনির্দিষ্ট করা হয়, অর্থাৎ যে দৃঢ় বস্তুর সাপেক্ষে, দৃঢ় মানে কি একটা একদম স্থির বস্তু, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোন স্থানে কোনো বিন্দু বা বস্তুকে সুনির্দিষ্ট করা হয় তাকে রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো বলে। অর্থাৎ আমরা আমাদের চারপাশে গতি, স্থিতি, স্থির বিন্দু এগুলো সম্পর্কে যদি জানতে চাই কিংবা এগুলো যদি আমরা মেজার করতে চাই তাহলে আমাদের একটা প্রসঙ্গ কাঠামো আমাদের চিন্তা করতে হবে, প্রসঙ্গ কাঠামো আমাদেরকে একটা কল্পনা করতে হবে। অর্থাৎ যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো স্থানে কোনো বিন্দু বা বস্তুকে সুনির্দিষ্ট করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। তো আমরা প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বস্তু দুটি আমরা জানার এবং বোঝার চেষ্টা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে অবস্থান। অর্থাৎ কোন একটি বস্তুর অবস্থানকে কিভাবে আমরা ডিফাইন করব। যেমন আমি এই জায়গায় রয়েছি, এটি আমার অবস্থান, এটি একটি বিন্দু, এটি হচ্ছে এই বিন্দুর অবস্থান। তো আমরা যদি পদার্থবিজ্ঞানে অবস্থানকে যদি ডিফাইন করতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে যে আসলে অবস্থান হলো স্থান কাল ব্যবস্থার একটি নির্দিষ্ট বস্তুর নির্দিষ্ট স্থানের বিবরণ। অবস্থান হলো স্থান কাল ব্যবস্থায় একটি নির্দিষ্ট বস্তুর নির্দিষ্ট স্থানের বিবরণ, যা সাধারণত একটি মূল বিন্দু থেকে দূরত্ব ও দিক দ্বারা নির্ধারিত হয়। তো আমাদের এই অবস্থানের পরে আমাদের আসলে আমরা স্থিতি এবং গতি সম্পর্কে ধারণা পাবো। তাহলে প্রথমে কোনো একটা বস্তুর
পজিশন আমাদের ঠিক করতে হবে, এবং পজিশনের পরেই ওই বস্তুটার আসলে স্থিতিতে আছে না গতিতে আছে, অর্থাৎ স্থিতিশীল না গতিশীল, এটি আমরা হচ্ছে নির্ণয় করতে পারবো। চলো এবারে আমরা স্থিতি দেখব, যে আসলে স্থিতিটা কি। স্থিতি, তো স্থিতি হচ্ছে যে সময়ের পরিবর্তনের সাথে, কারণ যেহেতু প্রতিনিয়তই সময় পরিবর্তন হচ্ছে, উইথ দ্য চেঞ্জ অফ টাইম, সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় না, তখন ওই বস্তুকে বলে স্থিতিশীল বস্তু বা স্থির বস্তু। আর এই অবস্থানের যে পরিবর্তন না হওয়ার যে ঘটনা, এই ঘটনাকে বলা হয় স্থিতি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলতেছি, সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না, তখন ওই বস্তুকে বলে স্থিতিশীল বস্তু বা স্থির বস্তু। আর এই অবস্থানের পরিবর্তন না ঘটাকে বলা হয় স্থিতি। অর্থাৎ আমি এখন যে জায়গায় রয়েছি, সময়ের পরিবর্তনের সাথে যদি আমি এই জায়গা থেকে অন্য জায়গায় না যাই, অর্থাৎ আমার যদি অবস্থানের পরিবর্তন না হয়, অর্থাৎ আমি যদি অপরিবর্তিত একটা স্থানে যদি থাকি, তাহলে এটাই হচ্ছে এই আমি আমি আমাকে বলা হবে স্থিতিশীল বস্তু, এবং আমার এই অবস্থানের পরিবর্তন না ঘটাকে আমরা বলবো হচ্ছে স্থিতি। অনুরূপভাবে আমরা যদি গতির কথা যদি চিন্তা করি, অর্থাৎ মোশনের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে মোশন হচ্ছে, আমরা যদি একটু মানে বিপরীত ভাবে যদি বলি, যে সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তখন ওই বস্তুকে বলে গতিশীল বস্তু, এবং এই অবস্থানের পরিবর্তন ঘটার ঘটনাকে বলে গতি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলতেছি যে সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তখন ওই বস্তুকে আমরা কি বলবো? তখন ওই বস্তুকে বলবো গতিশীল বস্তু, এবং এই অবস্থানের পরিবর্তন যে ঘটে, এই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে গতি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতি এবং স্থিতি এই দুটো সম্পর্কে আমরা জানলাম। এবারে যে আমাদের বিভিন্ন প্রকার গতি রয়েছে, এই বিভিন্ন প্রকার গতিগুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমে আমাদের এই পাঠ্য বইয়ে 5 প্রকার গতি নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে প্রথমে রয়েছে সরল রৈখিক গতি। তো সরল রৈখিক গতি কি? এখানে বলা হয়েছে যে কোনো বস্তু যদি সরল রেখার উপর দিয়ে চলে, তাহলে সেই বস্তুর গতিকে বলা হয়েছে সরল রৈখিক গতি। যেমন এটা হচ্ছে একটা সরল রেখা, তাহলে এখান থেকে যদি একটি বস্তু যদি এই সরল রেখার উপর দিয়ে যদি চলে, তাহলে এই বস্তুটাকে এ বস্তু যদি এই সরলরেখার উপর দিয়ে বি বস্তু মানে বি বিন্দুতে যদি আসে, বিন্দু থেকে এই সরলরেখার উপর দিয়ে, তাহলে এটা হচ্ছে এই বস্তুর গতিটা হবে সরল রৈখিক গতি। এখানে বলা হয়েছে যে সমতল পৃষ্ঠে আমরা কোনো কিছুকে যদি ধাক্কা দেই, তাহলে সেটা যে গতিতে চলবে সেটাও হচ্ছে এক ধরনের সরল রৈখিক গতি। আবার বলা হয়েছে যে আমরা যদি একটি বলকে উপরের দিকে যদি মানে ছুঁড়ে মারি, অর্থাৎ একটা বলকে যদি আমরা উপর দিকে ছুঁড়ে মারি, তাহলে সেটি যদি মুক্তভাবে নিচের দিকে পড়ে, অর্থাৎ কোনো প্রকার বাধা ছাড়া, তাহলে সেই বস্তুর গতিটাও হচ্ছে সরলরৈখিক গতি। যেমন আমি এই মার্কারটাকে যদি আমি উপরের দিকে মারি এবং এটা যদি মুক্তভাবে, অর্থাৎ কোনো প্রকার বাধা ছাড়া নিচের দিকে যদি পড়ে, তাহলে এই বস্তুর গতিটাকে আমরা বলবো হচ্ছে সরলরৈখিক গতি। তো সরলরৈখিক গতির পরে হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি সম্পর্কে তোমাদের সবারই কিছুটা ধারণা রয়েছে। বলা হয়েছে যে কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো বস্তুর গতিকে আমরা বলছি হচ্ছে ঘূর্ণন গতি। অর্থাৎ একটা বস্তু কোনো বিন্দু থেকে সমদূরত্বে থেকে, একটা বস্তু বা কোনো বস্তু একটা বিন্দু থেকে সমদূরত্বে থেকে যদি বৃত্তাকার পথে পরিভ্রমণ করে, তাহলে ওই বস্তুর গতিকে বলা হয়েছে ঘূর্ণন গতি। অর্থাৎ যেমন আমরা বলতে পারি বৈদ্যুতিক পাখার গতি, কারণ বৈদ্যুতিক পাখা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে থেকে, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটাও সমান, এই দূরত্ব সমান, অর্থাৎ প্রত্যেকটা দূরত্বই সমান, এই মানে সমদূরত্ব থেকে এই যে বৃত্তাকার পথে যে পরিভ্রমণ করতেছে, এই জন্য এই বস্তুর গতিটাকে বলা হচ্ছে ঘূর্ণন গতি। বৈদ্যুতিক পাখার গতি, এটাও একটা ঘূর্ণন গতি। ঘড়ির কাঁটার গতি, এটাও একটা ঘূর্ণন গতি। এবং সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছে এই পৃথিবীর চারপাশে চাঁদের গতি। অর্থাৎ পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ যে তার নিজস্ব কক্ষপথে ঘুরতেছে, এটাও হচ্ছে এক ধরনের ঘূর্ণন গতি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আলোচনা করব আমাদের চলন গতি নিয়ে। আসলে চলন গতিতে কি? চলন গতি হচ্ছে চলন গতি। চলন গতিতে বলা হয়েছে যে কোনো বস্তু
আর কোনো বস্তু যদি এমন ভাবে চলাচল করে যে এই এই বস্তুর সকল কণা একই সময় একই দিক দিয়ে যায়, অর্থাৎ বলা হয়েছে যে কোনো বস্তু যদি এমন ভাবে চলাচল করে বা এমন ভাবে চলে যে বস্তুর সকল কণা একই সময় একই দিক দিয়ে যায়, তাহলে ওই বস্তুর গতিকে বলা হয়েছে চলন গতি। এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে যে যদি আমরা একটি ঘূর্ণায়মান চাকার মানে যদি আমরা ঘূর্ণায়মান চাকার গতিটা যদি আমরা বিবেচনা না করি, তাহলে একটা গাড়ি সোজা মানে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সময়ে সোজা সামনের দিকে যেতেই থাকবে। এটা হচ্ছে একটা চলন গতির উদাহরণ। এরপরে আমাদের রয়েছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি হচ্ছে পিরিয়ডিক মোশন। পর্যাবৃত্ত গতি সম্পর্কে আমরা একটু সুন্দরভাবে এবং আরো খুব ভালোভাবে একটু বোঝার চেষ্টা করব। পর্যায়বৃত্ত গতি এটা হচ্ছে পিরিয়ডিক মোশন। পর্যায়বৃত্ত গতির কথা বলা হয়েছে যে কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে বস্তু কণার সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। আমি আবারও বলতেছি যে কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় এটি এর গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে বস্তু কণার সেই গতিকে আমরা বলবো হচ্ছে পর্যাবৃত্ত গতি। এবং এর সবচেয়ে বড় একটা পারফেক্ট একটা এক্সাম্পল হচ্ছে হৃৎপিণ্ডের গতি। অর্থাৎ আমাদের শরীরে যে হৃৎপিণ্ড রয়েছে এই হৃৎপিণ্ড একটা নির্দিষ্ট সময় পর পর স্পন্দিত হয়, অর্থাৎ এই হৃৎপিণ্ডের গতি হচ্ছে একটা পর্যায়বৃত্ত গতি। এরপরে রয়েছে স্পন্দন গতি বা হারমোনিক মোশন। স্পন্দন গতি বা হারমোনিক মোশন বলা, এই স্পন্দন গতিটাও কিন্তু এক ধরনের পর্যাবৃত্ত গতি। অর্থাৎ যে পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তাহলে বস্তু কণার সেই গতিকে স্পন্দন গতি বা হারমোনিক মোশন বলে। আমি আবারও বলতেছি, একটু মনোযোগ দিয়ে তোমরা একটু শোনার চেষ্টা করো। যে কোনো পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথের বিপরীত দিকে অর্থাৎ পূর্ববর্তী পথের বিপরীত দিকে চলে, তাহলে বস্তু কণার সেই গতিকে আমরা বলবো হচ্ছে স্পন্দন গতি বা হারমোনিক মোশন। এবং এই স্পন্দন গতি বা হারমোনিক মোশনের উদাহরণ হচ্ছে, যেমন স্প্রিংয়ে যদি কোনো কিছু ঝুলিয়ে দেই, তাহলে এই ঝুলন্ত বস্তুর গতিটা হবে একটা স্পন্দন গতি। এবং দোলনায় শিশু যে দোল খাচ্ছে, এই দোলনায় শিশুর যে গতি এটাও হচ্ছে একটা স্পন্দন গতি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে অর্থাৎ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্রুত এবং সরণ। যেহেতু দ্রুত এবং সরণের মধ্যে একটা দ্রুত আসছে সরণ, এটা হচ্ছে ডিস্টেন্স আর এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে দ্রুতের ইংরেজি হচ্ছে ডিস্টেন্স আর সরণের ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা দ্রুত এবং সরণ একে কিভাবে সংজ্ঞায়িত করব? দিস ইজ দ্য কোশ্চেন। দ্রুত হচ্ছে যে বলা হয়েছে যে কোনো একটা বস্তুর মোট অতিক্রান্ত পথের যে দৈর্ঘ্য, এটাকে বলা হচ্ছে দ্রুত। একটু সবাই মনোযোগ দাও। কোনো বস্তুর মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্যকে ওই বস্তুর দ্রুত বলে। আর সরণ হচ্ছে যে কোনো একটা বস্তু মানে নির্দিষ্ট দিকে তার অবস্থানের যে পরিবর্তন, অর্থাৎ নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনটাকে বলা হচ্ছে সরণ। যেমন আমরা যদি চিন্তা করি যে আসলে এখানে এই বস্তুটা এ থেকে একটা বস্তু এ থেকে বি বিন্দুতে সে যাবে, কিন্তু এ থেকে বি বিন্দুতে সে কতভাবে যেতে পারে। এর চাইলে সে প্রথমে এই জায়গায় আসবে, তারপরে সে বিতে যাবে, আবার সে কি করতে পারে, আবার এখানে আসতে পারে, এখান থেকে এইভাবে সে আবার বিতে যেতে পারে। আবার বস্তুটা চাইলে এখান থেকে সে এইখানে আসবে, এখান থেকে এখানে, তারপরে আবার সে এইভাবে বিতে যেতে পারবে। অর্থাৎ বিভিন্ন ভাবে এই বস্তুটা এ থেকে বিতে যেতে পারবে। এই যে বিভিন্ন ভাবে আঁকা বাঁকা পথে যে এই যে তার যে অতিক্রান্ত যে পথের দৈর্ঘ্য, এই পথের দৈর্ঘ্যটাই হচ্ছে ওই বস্তুর দূরত্ব বা ডিস্টেন্স।
আর সরণ বা ডিসপ্লেসমেন্টটা হচ্ছে যে আসলে বস্তুর এই নির্দিষ্ট দিকে অর্থাৎ স্টেট ফরওয়ার্ডে অর্থাৎ সোজাসুজি বস্তুর যে দূরত্বটা এটাই হচ্ছে বস্তুর সরণ। অর্থাৎ কোন একটা বস্তু নির্দিষ্ট দিকে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে, বা নির্দিষ্ট দিকে অবস্থানের যে পরিবর্তন সেটাই হচ্ছে ওই বস্তুর সরণ। এবং দূরত্বকে আমাদের ডি দ্বারা প্রকাশ করি আমরা। দূরত্বের একক মিটার, আমাদের হচ্ছে সরণের একক হচ্ছে মিটার। দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, আর আমাদের হচ্ছে আমরা সরণকে এর দ্বারা প্রকাশ করি। দূরত্বের একক মিটার, আমাদের সরণের একক মিটার। এরপরে আমাদের আরেকটা বিষয় এখানে রয়েছে, সেটি হচ্ছে দ্রুতি ও বেগ। তো দ্রুতি ও বেগ সম্পর্কে আমরা জানবো। দ্রুতি ও বেগ, দ্রুতির ইংরেজি হচ্ছে স্পিড, আর বেগ হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি। তাহলে দ্রুতি কি? দ্রুতি হচ্ছে বলা হচ্ছে যে কোনো বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে, কোনো বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর দ্রুতি বলে। কোনো বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর দ্রুতি বলে। দ্রুতিকেও ভি দ্বারা প্রকাশ করা হয়। আবার বেগ হচ্ছে কোনো বস্তু একটা নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর বেগ বলে। অর্থাৎ বেগের একটা ডেফিনিট একটা ডিরেকশন থাকবে। অর্থাৎ কোনো বস্তু একটা নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর বেগ বলে। বেগকেও ভি দ্বারা প্রকাশ করা হয়। দ্রুতির একক মিটার পার সেকেন্ড, বেগের একক মিটার পার সেকেন্ড। এখানে এর আগে আরেকটা বিষয় আমাদের আলোচনা করা উচিত ছিল, যেটা আমাদের একটু পিছনে পড়ে গেছে। আমাদের এই দ্রুতি, বেগ এগুলো সম্পর্কে আলোচনা মানে করার আগে আমাদের আসলে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে আমাদের একটু জানতে হবে, যেটা একটু আমার সাইটে লেখা মিসিং হয়ে গেছে। স্কেলার রাশি ও ভেক্টর রাশি, অর্থাৎ স্কেলার কোয়ান্টিটিস এবং ভেক্টর কোয়ান্টিটিস আমরা কাকে বলবো, কিভাবে আমরা জানবো যে এগুলো স্কেলার রাশি, এগুলো স্কেলার কোয়ান্টিটিস, এগুলো ভেক্টর কোয়ান্টিটিস। তো স্কেলার রাশিটা হচ্ছে যে সমস্ত রাশিকে শুধুমাত্র মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, অর্থাৎ ম্যাগনিটিউড দ্বারা আমরা সম্পূর্ণভাবে তাকে এক্সপ্রেস করতে পারি, সেই রাশিগুলোকে আমরা বলবো হচ্ছে স্কেলার রাশি। অর্থাৎ যেসব রাশিকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায়, দিক নির্দেশনের প্রয়োজন হয় না, তাদেরকে বলা হচ্ছে স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা, এগুলো হচ্ছে স্কেলার রাশি। একটু আগে আমরা এখানে আলোচনা করলাম দ্রুতি ও বেগ। এই দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, অপরদিকে বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। কেন? ভেক্টর রাশি হচ্ছে বা ভেক্টর কোয়ান্টিটিস হচ্ছে, এর ডেফিনেশনটা হচ্ছে যে সমস্ত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। অর্থাৎ যে সব রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক অর্থাৎ ম্যাগনিটিউড এবং ডিরেকশন বোথ আর নিডেড, অর্থাৎ ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটাই যদি প্রয়োজন হয় কোনো একটা রাশিকে প্রকাশ করার জন্য, তাহলে সেই রাশিগুলোকে আমরা বলবো হচ্ছে ভেক্টর রাশি। যেমন বেগ, ত্বরণ, সরণ, এগুলো সবই হচ্ছে ভেক্টর রাশি। তো আমরা এই ভেক্টর রাশি এবং স্কেলার রাশিগুলো আমরা সঠিকভাবে মনে রাখার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা বলতে পারি যে দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি এবং বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। এরপরে রয়েছে ত্বরণ ও মন্দন। ত্বরণ অ্যাক্সিলারেশন, এই ত্বরণ হচ্ছে অর্থাৎ সময়ের সাথে কোনো বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে, অর্থাৎ অসম বেগের পরিবর্তন, বেগটা যদি সমান না হয় তার যে পরিবর্তন, এই পরিবর্তনের হারকে আমরা আসলে বেগ বলছি হচ্ছে ত্বরণ। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আর অর্থাৎ আমরা যদি অন্যভাবে বলি, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, অপোজিট ভাবে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। তাহলে বেগ হ্রাসের হারকে কি বলে? মন্দন বলে। বেগের ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার এবং মন্দনের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আজকের প্রথম অর্থাৎ আমাদের পর্ব 1 অর্থাৎ এই আমরা যে আমাদের পদার্থবিজ্ঞানের গতি অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করা শুরু করলাম, তার প্রথম আলোচনা আজকে শেষ হলো এখানেই, এবং এর পরবর্তীতে আমরা ধাপে ধাপে
আরো যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং আমাদের যখন থিওরি আলোচনা শেষ হয়ে যাবে, এরপরে আমরা আমাদের সৃজনশীল ম্যাথ নিয়ে আলোচনা করব, আমাদের লেখচিত্র নিয়ে আলোচনা করব। এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ আমরা কনসিস্টেন্সি আলোচনা করে আমরা শেষ করার চেষ্টা করব। আমি আশা করি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে, আমার সাথেই থাকবে এবং আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবে, এবং তোমাদের যে কোনো প্রশ্ন যদি থাকে সেগুলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আবারও সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।